ট্রাম্প একটা মানকা চিপায় পড়ে গেছে, স্যান্ডউইচে পড়ে গেছে, স্লোলি অ্যাট্রিশন করতেছে আমেরিকাকে, তাদের বিরুদ্ধে পপুলার সাপোর্ট নষ্ট হচ্ছে, আরো লোকজনকে আরো খারাপ করে দিচ্ছে তার এগেনস্টে, গভর্নমেন্টের এগেনস্টে। পেন্টাগন ইতিমধ্যে $200 বিলিয়ন চাইছে, বলছে খরচ হবে। ট্রাম্প ক্ষমা চেয়ে সবকিছু মেনে নিক, বিকজ সে যখন ঢুকে গেছে এখানে তাকে বের হয়ে আসতে হবে। প্রথম হচ্ছে যে পরাশক্তি তো শুধু আপনার মিলিটারি পাওয়ার দিয়ে হয় না, এবং এত সহজে ব্যালেন্স অফ পাওয়ারটা চেঞ্জ হবে না, বিকজ হ্যাঁ, অফকোর্স এটা একটা ইকোনমিক্যাল ওয়ারফেয়ার বলতে পারবো, বিকজ এখানে পেট্রো ডলার যদি আমরা বলি, ডলার যে আমরা ডলার দিয়ে যে পেট্রোল বা তেল কিনছি, তেলটা সবার চাহিদা, যেটা আরবের সাথে, সৌদি আরবের সাথে আমেরিকার যে 1972-তে প্যাক্টটা হয়েছিল, তারপরে কিন্তু ডলার দিয়ে এটা কেনা শুরু হলো। এবং এই 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 হরমুজ প্রণালীটাকে ব্যবহার করছে ইরান। এটা কিন্তু ইকোনমিক্যাল একটা প্রসার, এবং ডলারটাকে বাদ দিয়ে ইউএন দিয়ে বা রুবেল দিয়ে কেনা। তো এটা কিন্তু ইরান পরাশক্তি হতে পারবে না, বিকজ পরাশক্তির জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয়, তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বিল্ডিং, ওইটা ইরানের হবে না। বাট যেটা হতে পারে, মানে হোয়াট আর দি পসিবিলিটিস, এখন পসিবিলিটি যদি লং টাইম ওয়ারটা হয়, প্রলংড ওয়ার যদি হয়, এবং ইরান যদি তাদেরকে যুদ্ধটা করাতে বাধ্য করে, প্রসেস অফ অ্যাট্রিশনের মাধ্যমে তাদের যে খরচ, এক্সপেন্সটা বাড়ায় দিবে, পপুলার সাপোর্ট কমায় দিবে, জনগণ তার মানে ফুসকে উঠবে, আমেরিকার বাইরের জনগণ ইন্টারন্যাশনালি। তো এর মাধ্যমে আমেরিকা তাদের ব্যালেন্স অফ পাওয়ার, আমেরিকা তার ক্রেডিবিলিটি হারাবে, এবং তাদের ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রায় আমাদের হয়তোবা পেট্রোল বা অকটেন বা এগুলো কিনতে হতে পারে। তখন এই জায়গাটাতে একটা ইকুয়েশন, ব্যালেন্স অফ পাওয়ার ইকুয়েশন চেঞ্জ হতে পারে, টোটাল ওয়ার্ল্ড ইকুয়েশন। এটা একটা পসিবিলিটি আছে। বাট এত সহজে ইরান পরাশক্তি ইজ নট ইজি। হ্যাঁ, ইরান পরাশক্তি হওয়ার মতো ইজি না। বাট তারা এখন যেটা করছে, ওয়ান কাইন্ড অফ গেরিলা ওয়ারফেয়ার বলতে পারি, আর যে দূর থেকে ক্ষেপণাস্ত্র মারছে কম পয়সা, বিকজ তারা প্রোটেকশন দিচ্ছে। বাট তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা তো আমরা জানি না, সত্যিকার অর্থে এগুলো ফ্লাশ আউট হচ্ছে না। আচ্ছা, একজন ভাই বললেন যে বাংলাদেশ মায়ানমার সাথে যুদ্ধ করে টিকতে পারবে না, এগুলো আসলে ভাইকে আমি সম্মানের সাথে বলতে চাই, সব সুইপিং কমেন্ট করা ঠিক না। একটা যুদ্ধ শুধু যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি কখনো ভেবেছিল যে তারা আজকে একটা মানকা চিপায়, বাংলা ভাষায় যদি বলি, ট্রাম্প একটা মানকা চিপায় পড়ে গেছে, স্যান্ডউইচে পড়ে গেছে, হোয়াট হি উইল ডু, বিকজ তার একটা সম্মানজনক অবস্থায় সে বের হতে চাচ্ছে, পারছে না। হি ইজ ট্রাইং হিজ বেস্ট। হ্যাঁ, বিকজ সে দেখছে যে তার সব সাপোর্ট হারিয়ে ফেলেছে, তার এক্সপেন্স বেড়ে যাচ্ছে, টোটাল ওল্ড ওয়ার্ল্ড তার বিরুদ্ধে চলে যাচ্ছে, সে যাদেরকে রিকোয়েস্ট করছে তারা কেউ আসতেছে না, তাদেরকে কাওয়ার্ড বলছে। তো তাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, ইসরায়েলি বেসিক্যালি আমেরিকার উপর প্রেশার দিয়ে এই যুদ্ধটা করেছে। তো তারা কিন্তু তাদের টোটাল যে ক্যালকুলেশন ছিল বা অ্যাপ্রিসিয়েশন ছিল, এই অ্যাপ্রিসিয়েশনটা টোটালি ভুল হয়ে গেছে, বিকজ ইরান প্রলংড ওয়ার করতে পারবে। এবং আমরা ইসরায়েলের ক্যাপাবিলিটি দেখলাম, ইজ নট দ্যাট ক্যাপাবল। হ্যাঁ, ছোট্ট একটা রাষ্ট্র উইথ হাইলি ইকুইপ সোলজার্স। সো এই পার্সপেক্টিভে আমরা কখনো বলতে পারবো না বাংলাদেশ যুদ্ধে টিকতে পারবে না, তা না। টোটাল ওয়ারের কিছু কনসেপ্ট থাকে এখানে, পপুলার সাপোর্ট, রাইটনেস অফ দি কজ, ইউর স্ট্র্যাটেজি। আমরা বলি গুড প্ল্যান উইথ ব্যাড এক্সিকিউশন, কাজ হয়। বাট ব্যাড প্ল্যান গুড এক্সিকিউশন, কাজ হয়। তো যুদ্ধে কে কখন টিকবে, ইভেন আমরা ইন্ডিয়ার সাথে যে আমাদের এত কিছু হলো, এই যে আপনার 5th অগস্টের পরে ইন্ডিয়াতে কোনো অ্যাটাক করেনি আমাদেরকে, ওদেরকে তো আমরা অনেক কিছু করছি, আমরা দেখিয়েছি আমাদের ডিপ্লোমেসি, অনেক কিছু দেখিয়েছি। তো অ্যাটাক সহজে আসবে না, এবং অ্যাটাক আসলে আমাদের যে আর্মি, আমরা ডিফেন্সিভ আর্মি, আমরা সেই ডিফেন্স ক্যাপাবিলিটি রাখি, বিকজ আমাদের সেরকম ট্রেনিং আছে, আমাদের মিলিটারিকে, আর্মি, নেভি, এয়ারফোর্সের কোঅর্ডিনেশন আছে। আই বিলিভ দি বাংলাদেশ ডিফেন্স ফোর্স ইজ কোয়াইট ক্যাপাবল টু ডিফেন্ড আর মাদারল্যান্ড, এটাতে কোনো সন্দেহ নাই। বাট সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমরা ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে একটা যদি বাইপোলার বা ট্রাইপোলারে আসি, তাহলে ব্যালেন্সিং অফ পাওয়ার হবে। তাহলে এভাবে হঠাৎ করে ভেনেজুয়েলার উপরে অ্যাটাক হলো, ইরানের উপরে অ্যাটাক হলো, এরকম হবে না। হ্যাঁ, এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটি, এগুলো হবে না। বাট ইরান কখনো আপনার পরাশক্তি হওয়ার মতো ক্ষমতা রাখে না, বিকজ এখানে যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দরকার, যে ওই স্ট্রেংথ গুলো ইরানের নাই বা পারবে না। ইরান কিন্তু আপনার কয়েকটা শর্ত দিয়েছে, এটা জানেন না মনে হয়। হুম 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 শর্তগুলো জানেন, যে এই শর্ত দেখেই কিন্তু মনে হচ্ছে যে ইরান চাচ্ছে যুদ্ধটা প্রলং হোক। এবং হুম ইরান এটাকে বলে যে পয়েন্ট অফ অ্যাট্রাকশন। ইরান চাচ্ছে যে তাদেরকে, আমেরিকা এবং ইসরায়েলকে একটা পয়েন্ট অফ কালভিনেশনে নিয়ে যাবে স্লোলি। হ্যাঁ, তাদের যে ট্যাকটিক্স, তাদের স্ট্র্যাটেজি, এটা কিন্তু শুধু এই যে যুদ্ধ বিমান বড় বড় ইসরায়েলি, এটা দিয়ে হচ্ছে না। তারা 3টা শর্ত দিয়েছে। ইরানের অধিকার ইন্টারন্যাশনালি স্বীকৃতি দিতে হবে, হুম কারণ ইরান কিন্তু লট অফ আন্ডার স্যাংশন। তারপরে এই হামলার ক্ষতিপূরণ দিতে হবে,
3 নম্বর হচ্ছে ইন ফিউচার ইন্টারন্যাশনালি অ্যাসিওর করতে হবে দেয়ার উইল বি নো সাচ অ্যাগ্রেশন। এই 3টা শর্ত কিন্তু আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে। এই 3টা শর্ত দেওয়ার অর্থ হচ্ছে যে এই 3টা শর্ত আমেরিকা মানতে পারবে না, মানবে না। যদি না মানে তার মানে যুদ্ধ প্রলং হবে। এবং ইরান যে কনসেপ্ট যেটা বললাম মোজাইক ডিফেন্স কনসেপ্ট এবং ইউটিলাইজেশন অফ দি হোল রিসোর্সেস, হ্যাঁ, এবং পপুলার সাপোর্ট, যেগুলো মিলিটারি স্ট্র্যাটেজি বলে কিভাবে একটা যুদ্ধে জয়লাভ করে, প্রসেস অফ অ্যাট্রিশন, স্লোলি অ্যাট্রিশন করতেছে আমেরিকাকে, তাদের বিরুদ্ধে পপুলার সাপোর্ট নষ্ট হচ্ছে, আরো লোকজনকে আরো খারাপ করে দিচ্ছে তার এগেনস্টে, গভর্নমেন্টের এগেনস্টে, হ্যাঁ, এবং তাদেরকে এক্সপেন্সটা ডেইলি এক্সপেন্স বাড়ায় দেওয়া হচ্ছে, প্রচন্ড এক্সপেন্স বাড়ছে। পেন্টাগন ইতিমধ্যে $200 বিলিয়ন চাইছে, বলছে খরচ হবে। তো এই বিষয়গুলোকে লক্ষ্য রাখছে ইরান, এবং এটা দিয়ে ইরান কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে এবার বুঝিয়ে দিবে যে তোমাদের আর আধিপত্যবাদ নাই। কারণ এটা তোমরা সম্মানের লড়াই হিসাবে আসছিল, তারা অহমিকা নিয়ে আসছিল, অহমিকা, হ্যাঁ, সে থট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসছে, এখানেও তারা ছারখার করে দিবে, সব পারে নাই। সো রিভেঞ্জ অফ নেচার, অলমাইটি আল্লাহ তো আছেন। আর ইরান বলছে তাদের অস্তিত্বের লড়াই, তারা যুদ্ধ করছে, তারা বাঁচার জন্য যুদ্ধ করছে। সো তাদের সোলজার্স আর মোটিভেটেড, তাদের রাইটনেস অফ দি কজ আছে, এবং তারা প্রত্যেকে জানে যে এটা আমাদের রাইট বেঁচে থাকা। এই যে এগুলো থেকেই কিন্তু এইবার আমার মনে হচ্ছে, যেটা আমার আগের ভাই বললেন, যে এইবার রিজিম ইন্টারন্যাশনালি ব্যালেন্সিং অফ পাওয়ার হওয়ার একটা অপশন আছে ভবিষ্যতে, যে আমরা ডলার কারেন্সি, বিকজ এটা তো ইকোনমিক্যালি আসলে সুপ্রিমেসিতে আসে ওয়ার্ল্ড ইসে কনসেপ্টে ব্যালেন্সিং এ। সো এই পার্সপেক্টিভে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল যে কারেন্সি ডলার থাকবে কি থাকবে না, এটাও কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ভবিষ্যতে সিদ্ধান্ত হতে পারে। যদি আমরা ফুয়েল বা তেল ডলারে কিনবো, আমরা ইউএনএ কিনবো, রুবেলে কিনবো, হ্যাঁ। সো দেয়ার আর লট অফ অ্যাভিনিউজ, লট অফ, মানে কি হতে পারে এটা বলা খুব কঠিন, ভেরি প্রিম্যাচিউর হবে বলা, বাট দেয়ার আর লট অফ পসিবিলিটিস কিন্তু। বাট ওয়ার্ল্ড উইল সাফার নো ডাউট, বিকজ আফটারমেথ অফ দি ওয়ার, অলরেডি ওয়ার্ল্ড ইজ যুদ্ধের সাফারিং। যুদ্ধের যুদ্ধের পরবর্তী সাফারিংটা কিন্তু বেশি ভাই, যুদ্ধের সময় সাফারিংটা হচ্ছে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। লিবারেশন ওয়ারের উপরে যুদ্ধের আমাদের সাফার হয়েছিল কিন্তু 72, 73, 74 দুর্ভিক্ষ হয়েছিল। সো আফটারমেথ অফ দি এটা খুব কঠিন। সো লেট আস হোপ এন্ড প্রে যুদ্ধ যেন তাড়াতাড়ি শেষ হয়, এবং ট্রাম্প ক্ষমা চেয়ে সবকিছু মেনে নিক, বিকজ সে যখন ঢুকে গেছে এখানে, তাকে বের হয়ে আসতে হবে, বাট সে সম্মানজনক ভাবে বের হওয়ার চেষ্টা করতে পারছে না। তো তাকে এখন জি, সম্মানটা হানিয়ে বের হয়ে আসুক, আমাদের সবাইকে রক্ষা করুক, এটা দোয়া করি। পৃথিবীকে রক্ষা করুক, বাংলাদেশকে রক্ষা করুক। সকলকে জি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, এবং ফেসবুক পিপলকে অবশ্যই যুক্ত রাখবেন আপনাদের সাথে। জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপটি গ্রহণ করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।